1,00,000 টাকা করছে টোটাল সবার জন্য, আনলিমিটেডের প্রফিট হচ্ছে 1,00,000। এখন আমি কি এন্ট্রি করব? ইন কস্ট মেথডে আমি কোনো এন্ট্রি করব না। নো এন্ট্রি নেসেসারি বিকজ অফ নো বিজনেস ট্রানজাকশন। ট্রানজাকশন হয় নাই তো। কিন্তু ইকুইটি মেথডে এন্ট্রি হবে। আমার পার্টটুকু কত? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে, ক্যারিং ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট ইন আনলিমিটেড ডেবিট হবে কত টাকা? স্যার কোথায় পড়ানো হচ্ছে এটা যদি বলতেন, কোন প্রশ্নটা? কি বলেন? স্যার, কোন প্রশ্নটা পড়ানো হচ্ছে এটা যদি বলতেন, আমি নিউলি জয়েন করলাম এখন। কথাটা বোঝা যাচ্ছে না আপনার? স্যার কত নম্বর কোন এক্সামের প্রশ্নটা পড়ানো হচ্ছে যদি একটু বলতেন। কোন কোশ্চেন করাচ্ছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। না, কোশ্চেন করাচ্ছি না তো, আমি তো লিখে দিচ্ছি যে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আনলিমিটেড ডিসক্লোজ নেট প্রফিট আফটার ট্যাক্স 1,00,000 টাকা ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2025। কস্ট মেথডে এইটার জন্য কোনো এন্ট্রি হবে না, কিন্তু ইকুইটি মেথডে হবে। ইকুইটি মেথডে হবে। ইনভেস্টমেন্ট ইন আনলিমিটেড এর ভ্যালু বাড়ছে, ক্যারিং ভ্যালু বাড়াতে হবে। আর ক্রেডিট করতে হবে কি? রিটেন আর্নিং। রিটেন আর্নিং তো ক্রেডিট করতে পারবেন না আপনি। রিটেন আর্নিং নামে কোনো জিএল থাকে না, থাকে? না। হুম। ও মান। হুম। আমাদের মানে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে রিটেন আর্নিং এর কোনো জিএল থাকে? এন্ট্রি দেওয়া যায় রিটেন আর্নিং কে ডেবিট ক্রেডিট করে? না স্যার, না স্যার। হ্যাঁ, দেখছেন কেউ? না স্যার। সম্ভব এটা? তাহলে কি এন্ট্রি হবে বলেন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নামে কোনো জেনারেল লেজার আছে বুকস অফ অ্যাকাউন্টসে, চার্ট অফ অ্যাকাউন্টসে? সরি স্যার। হুম। দাঁড়ান দেখাস। তাহলে কি স্যার ফেয়ার ভ্যালু রিজার্ভ হবে? দেখি। ভুলে গেছি লগ ইন টগ ইন। স্যার প্রফিট, প্রফিট তো স্যার এটা হবে ইনকাম হিসেবে আসবে, শেয়ার অফ প্রফিট অ্যাসোসিয়েট। দাঁড়ান একটু আমি দেখছি। শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট হিসেবে আসবে। ইমেল তো নিল না। লগ ইন
এটা তো আমি লগ ইন ভুল করছি, এটা অন্য দাঁড়ান একটু আমি একটু কাজ করি, তাহলে সুবিধা হবে, আপনাদের হাতে কলমে দেখাতে পারবো। স্যার এটা কি শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট হিসেবে ক্রেডিট হবে ইনকাম, যেহেতু এটা। একটু দাঁড়ান, আমি ইয়েটা নিচ্ছি আমি, হ্যাঁ বুঝছেন না কেন? এই যে ইয়ারপি, এটা আসার জন্য এই ইয়ারপিটা আমার হাত দিয়েই তৈরি করা, হ্যাঁ সম্পূর্ণটা, হ্যাঁ যতগুলো মডিউল দেখতেছেন। হুম, এই দেখছেন চার্ট অফ অ্যাকাউন্টস, একটা ইউনিভার্সাল চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা? স্যার তো এই ইউনিভার্সাল চার্ট অফ অ্যাকাউন্টসে দেখেন অ্যাকাউন্টস হেড মানে গ্রুপে থাকে, কি কি থাকে, জিএল কালারটা হচ্ছে এরকম, আর কন্ট্রোল লেজার, সাব লেজার, এই তো থাকে। তাহলে আমরা যদি এটা তো আমাদের রেভিনিউ, তাই না? জি রেভিনিউ দেখেন, ডিরেক্ট রেভিনিউ, ইনডিরেক্ট রেভিনিউ, আমাদের কি কি জিএল আছে এ দেখছেন। এইখানে আপনার জিএল গুলা করতে হবে, যেটাই থাকুক এইখানে আপনাকে একটা হেড করতে হবে। এই জায়গাটায় কিন্তু আপনি দেখেন কোনো পিএল ইনকাম স্টেটমেন্ট নাই, এ হচ্ছে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এফডিআই ইন্টারেস্ট, এইখানে একটা হেড আসবে, তাই না? জি স্যার। এইখানে ইনডাইরেক্ট রেভিনিউ হিসেবে একটা, বা আদার ইনকাম, আদার কম্প্রিহেন্সিভ ইনকামের কথা বলছে ওখানে, এইখানে একটা হেড আসবে। স্ক্র্যাপ, ইন্স্যুরেন্স ক্লেম, ডিউটি ড্রব্যাক যেগুলা থাকে সবই আসবে। এইখানে আপনাকে একটা হেড করতে হবে। এইখানে যদি আমরা যাই, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, কিন্তু আমাকে খোলার পারমিশন নাই, এই জন্য আমি খুলতে পারবো না। তাহলে ক্রিয়েট বা একটা নতুন হেড খোলার জন্য যা যা পারমিশন থাকা দরকার, এটা এই মুহূর্তে এই ইউজারের নাই, যার কারণে পারতেছি না। হুম, তাহলে আমরা ম্যানেজ চার্ট অফ অ্যাকাউন্টসে না গিয়ে ডিটেলস চার্ট অফ অ্যাকাউন্টসে এই জিনিসগুলোই থাকে। এখন ভাউচার এন্ট্রি করতে হয়, এটা কি ভাউচার হবে? ব্যাংক পেমেন্ট ভাউচার। ধরলাম আজকে এটা জানুয়ারি 1 তারিখ ছিল না, জানুয়ারি, এই অটো একটা প্রিফিক্স নিয়ে নিবে, সিস্টেম জেনারেটেড নাম্বার আসবে, হ্যাঁ এখানে আপনি কোন অফিস থেকে এন্ট্রিটা করছেন সেই অফিসের প্রিফিক্স দেওয়া আছে, সে ওদের অফিস হচ্ছে রাওয়াল। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট হেড, কোন ব্যাংক থেকে টাকাটা গেছে, হ্যাঁ আলাদা পাবেন, যে কোনো একটা ব্যাংক দিতাম, চেক মুডে গেছে নাকি চেক সারা গেছে, ধরলাম বিএফটিএন করছেন, দেখছেন ফান্ড ট্রান্সফার, ইন্টারনেট ব্যাংকিং, কত কিছু, ট্রানজাকশন ডেট আজকেই গেছে 1 তারিখে। এবার আপনাকে কন্ট্রোল লেজার না সাব লেজার, এটা হবে প্রথমে একটা কনসোল লেজার থাকবে, ইনভেস্টমেন্ট নামে একটা হেড থাকবে, এখানে নাই, এই যে এগুলো হেড এখান থেকে নিতে হবে, দেখছেন? এইখানে যখন আপনি ইনভেস্টমেন্ট দিবেন তখন ওই হেডগুলো আসবে। যদি আপনি কন্ট্রোল লেজার করে আসেন, এরকম অনেকগুলো অ্যাসোসিয়েটে ইনভেস্ট করতে পারেন। যেমন আমরা কি লিখছি, দেখেন ইনভেস্টমেন্ট সাব হেড লিখছি না, আনলিমিটেড, প্রথমে একটা কন্ট্রোল লেজার আসবে যেখান থেকে আমরা নিব, সরি কোথায় আছে এটা, কোথায় ঢুকলাম, তো আমরা যেই হেডে এরকম নিব, তারপরে সাব লেজার নিব। এখানে তো ওই হেডগুলো ক্রিয়েট করা নাই, যার কারণে পাবো না। তা আমার ক্রিয়েশনের পারমিশন নাই, থাকলে আমি ক্রিয়েট করে দেখাতাম।
আমি অ্যাডমিন হিসেবে ঢুকি নাই, অ্যাপ্রুভার অডিটর কতগুলা রোল আছে, হ্যাঁ। তো ওই জন্য এখান থেকে করতে পারবো না। এটা একটা টেস্টিং সার্ভার, অনেক কিছুই নাই এটার মধ্যে। মুদ্রা কথা হচ্ছে এরকম একটা ভাউচার হবে, এখানে এন্ট্রিগুলা আপনি পাবেন। এখানে এই ক্ষেত্রে কন্ট্রোল লেজার ইউজ করা হয় এবং একটা হেড থাকে যার কন্ট্রোল ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নামে। এরপরে যত ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হবে, ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট দিয়ে সাব লেজার ওপেন করতে হবে। ওই যে ওখানে আমরা দেখে আসলাম, সাব লেজার ওপেন করলে এখানে সাব লেজার গুলো পাবো। যেমন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল, জি স্যার। এই যে অ্যাকাউন্টস পেয়েবল দেখছেন, ঠিক রিসিভেবলও আছে। তখন আপনি সাব লেজার গুলো পাবেন। এই যে দেখছেন সাব লেজার চলে আসছে কোড নাম্বার দিয়ে 1300। আপনি যদি কস্ট সেন্টার ইউজ করতে চান কস্ট সেন্টার, এরপরে হ্যাঁ এডিশনাল কস্ট অ্যামাউন্ট এইখানে আপনি দিয়ে দিলেন, দেখছেন আসবে না, কারণ এন্ট্রিগুলা আপনার সব হয় নাই, যার কারণে এখানে এই জায়গায় অ্যামাউন্টটা ইনসার্ট করতে হয়। একটা করে লাইন আইটেম যোগ করতে হয়। আমি একটা বেসিক ধারণা দিলাম, এটা তো জাস্ট টেস্ট ফরম্যাটে আছে, যার কারণে অনেক কিছু আমরা পাবো না। বাউচারে গেলে যখন এন্ট্রি হয়ে যাবে তখন আপনি যে সমস্ত বাউচার আছে এখানে চলে আসবে। দেখেন ওরা করে রাখছেন, দেখে একটা ঢুকতে দিচ্ছে না। সো এখানে আপনার শো করে, প্রিন্ট করলে এই তো এরকম হবে। হ্যাঁ, এই যে এলসি নাম্বার এত ডেবিট, এই যে ব্যান্ডরের কোড নিচে, ওই যে আপনার এই যে অ্যাকাউন্টস পেবল আন্ডারে সামদানি ব্যান্ডর কোড 7775, এই অ্যাকাউন্টিং ভাউচার, এটা জার্নাল ভাউচার, এইভাবে আপনি দেখতে পারেন টেকডাউন করে। তো এখানে ভাউচারের লিস্টগুলো পাবেন, যতগুলো ভাউচার এন্ট্রি হবে এখানে শো করবে, এখানে আপনি দিয়ে দেখতে পারবেন। ক্যাশ পেমেন্ট, তারপরে কি আছে জেবি অটোমেটিকলি যেগুলো হয় সেগুলো সিস জেনারেটেড। এই যে ব্যাংক পেমেন্ট, এই যে একটা ব্যাংক পেমেন্ট আছে, আমি দেখি, এই যে দেখছেন ব্যাংকের আপনার এই যে একটা লোনের এন্ট্রি হয়েছে, এটা রিবেট ইন্টারেস্ট হোয়াট এভার, এগুলা আপনার যে মুডে হয়েছে সেই মুড থেকে আসছে। এটা সিস্টেম জেনারেটেড কেন বলতেছে, কারণ এগুলো অন্য একটা মডিউল থেকে আসছে, কিন্তু অনেকগুলো মডিউল ছিল না। ধরেন এটা আসছে প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, সেলস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, যেহেতু এটা ফাইন্যান্সের রিলেটেড, ব্যাংক লোন ইস্যু রিলেটেড, এই জন্য ফাইন্যান্স মডিউল থেকে আসছে। বুঝছেন, অনেকগুলা জিনিস আছে, এগুলা টার্ম লোন, ফেসিলিটি লেটার, এইটার উপর আপনার অনেক বড় সুযোগ আছে পড়াশোনা করতে। আমাদের মুদ্রা কথা আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মডিউলে চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, সেই চার্ট অফ অ্যাকাউন্টসে এই যে এখান থেকে আপনাকে গ্রুপ নেম ক্রিয়েট করতে হবে, ট্রানজাকশন টাইপ করতে হবে, হ্যাঁ, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এখানে নিজে নিজে আপনি করে আনতে পারবেন। দ্যাট ইজ পয়েন্ট। হ্যাঁ, এগুলা এডিট, অ্যাকশন, ডিলিট, এই হবে অ্যাকাউন্টস করার জন্য এখানে প্ল্যাটফর্ম দেওয়া আছে। এটা রিলেশনশিপ অ্যাসাইন করতে হয় এখানে। তো আমরা ম্যানেজ চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা নতুন এই পারমিশন অফ, কাকে পারমিশন দিবেন, ইম্পোর্ট করবেন কিভাবে, এইখানে গিয়ে হেডগুলো আমরা খুলি। যেহেতু এখানে আমাকে হেড খুলতে দিচ্ছে না, তার কারণে আমি খুলতে পারতেছি না। আমার এখানে আসার কারণটা হচ্ছে এই যে দেখেন কালার ডিনোমিনেশন করা আছে, এটা হচ্ছে একটা জিএল, দেখছেন এটার সাথে কালার ম্যাচিং, এটা হচ্ছে একটা কন্ট্রোল লেজার, এই যে মার্কেটিং এক্সপেন্স, হ্যাঁ, এটা আবার সাব লেজার আছে, যার কন্ট্রোল লেজার আছে তার আবার সাব থাকবে, সাবের আবার এখানে মেইন হেড থাকবে না, সাব ইন্টারিঞ্জিন থাকবে। তো এগুলা বোঝানোর জন্য এখানে আসা। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম। অনেকগুলো মডিউল আছে, হ্যাঁ, এটা হাইলি ইন্টিগ্রেটেড ব্যাংকের মতো। বাজেট আছে, অটোমেটিকলি আপনার সব কিছু পাওয়া যায় আপ টু ডেট। অ্যাকাউন্টিং মডিউল, ফাইন্যান্স মডিউল, ফিক্সড অ্যাসেট মডিউল, সেলস মডিউল, ইনভেন্টরি মডিউল, প্রকিউরমেন্ট মডিউল, ব্যাংক মডিউল। ব্যাংক এবং ফাইন্যান্স আলাদা কিন্তু। দেন এটা হলো ব্যাংক মিন ট্রেজারি আর কি, সাবকন্ট্রাক্টর মডিউল, তারপরে এলসি মডিউল, আইপিসি মডিউল, ওরা আবার ওই কনস্ট্রাকশনের কাজ করে, যার কারণে ইন্টারিম পেমেন্ট পায়। ম্যানুফ্যাকচারিং মডিউল, তাদের ইন্ডাস্ট্রির জন্য প্রোডাকশন আর কি। তারপরে ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট আছে, যেহেতু কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। তারপরে আপনার আছে
এমপ্লয়ি পোর্টাল, ওরা সার্টিফিকেট লাগে, এই লাগে সেই লাগে, প্যারোল আছে, তারপরে HRIS আছে, তারপরে আপনার প্ল্যানিং মডিউল আছে, একটা ভেহিকেল ম্যানেজমেন্ট সিস্টেম, ডকুমেন্ট পোর্টাল আছে, যেগুলোকে আপনি বিভিন্ন ডকুমেন্ট আপনার আপ টু ডেট করতে হয়। এটা আসতেছে না এখানে, এটা লিঙ্ক আলাদা। তো যার কারণে আপনার এই এতগুলো মডিউল লাগে। আমি তো চলে আসছি, আরো কিছু মডিউল আমার প্ল্যানে ছিল, যা হোক কমিউনিকেটর মডিউল, এটা সেটা, AI মডিউল, বিজনেস ইন্টেলিজেন্স, এগুলো আর আসে নাই। আমি জব লিফট করে চলে অন্য জায়গায় চলে আসছি, তো এই পর্যন্ত স্টার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের এই সিস্টেমটা আমরা বুঝলাম, অ্যাকাউন্টিং সিস্টেম কিভাবে রান করে ইন এ সিস্টেম। তাহলে এইখানে আমাদের ওগুলো মাথায় রেখে এন্ট্রিটা হবে। এইটার জন্য একটা জিএল লাগবে, যে জিএলটা হবে ইনকাম জিএল। তাহলে আমরা বলবো ইনকাম ফ্রম অ্যাসোসিয়েট। তাহলে ওই যে ওখানে আনলিমিটেড আছে, আনলিমিটেড থেকে ইনকাম আসছে 40। তাহলে এই হচ্ছে, তাহলে আমার ক্যারিং ভ্যালু কত দাঁড়াবে এখন? আগে ছিল 8 লাখ, এখন 40,000 বেড়ে গেছে। এইভাবে এন্ট্রিগুলা আমার ইয়ে হবে। তারপরে যদি দেখা গেল 31 মার্চ আমার কি হলো, পেড টাকা, এখানে পেড না হলে রিসিপ্ট হবে। টাকা সে আমি ডিভিডেন্ড পেলাম 8,000 টাকা। কারণ ডিভিডেন্ড পাইলে আমার এইখানে কি এন্ট্রি হবে, এইখানে 31 মার্চে কস্ট মেথড এন্ট্রি হবে ব্যাংক বাজার হবে। ব্যাংকে আমি 8,000 টাকা পাবো, আর ডিভিডেন্ড ইনকাম হবে, তাই তো? স্যার এইখানে কি হবে, এখানে তো টাকা পাবো, ব্যাংকে 8,000 টাকা পাবো না? এইখানে আমরা কি লিখবো, একটা ব্যাখ্যা লিখি, ওই কথাটাই লিখবো। হ্যাঁ, রিকগনাইজ শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। আর এখানে এসে ডিভিডেন্ড রিসিপ্ট, এখানে এসে কি হবে, ডেবিট ক্রেডিট হবে কি, ইনকাম তো আগেই রেকর্ড করে ফেলছে, তাহলে আবার ইনভেস্টমেন্টকে ক্রেডিট করব, ইনভেস্টমেন্ট রিলিজ হলো। এই হলো দুইটা মেথডের বেসিক পার্থক্যটা। এটা বোঝানোর জন্য এত সময় নিলাম, গ্রামারটা। দেখেন দুই ধরনের এন্ট্রি হচ্ছে, এখানে যখন ডিভিডেন্ড পাচ্ছি, ডিভিডেন্ড ইনকাম হচ্ছে, এখানে কোনো প্রফিট শেয়ার রেকর্ড হচ্ছে না, অর্থাৎ ক্যারিং ভ্যালু কস্ট মেথডেই থাকছে। আর ডিভিডেন্ড ইনকামটা যখন আমি ডিভিডেন্ড পাইলাম, টাকা আমার হাতে আসলো, তখন আমি ডিভিডেন্ড রিসিভ। এখানে অনেক ধরনের ফান্ডামেন্টালস আছে। কিরকম ফান্ডামেন্টালস আছে, আপনি ডিভিডেন্ড কখন লিখবেন না লিখবেন সেগুলোর জন্য আলাদা তরিকা আছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, রিকমেন্ডেশন করলো, রেকর্ড ডেট ঘোষণা করলেই ইউ আর সাপোজ টু এন্টাইটেল অফ দ্য ডিভিডেন্ড, তখনও আপনি লিখতে পারেন। তখন আপনি কি লিখতে পারেন, ডিভিডেন্ড ইনকাম ডেবিট, ব্যাংকে না লিখে তখন রিসিভেবলস হবে, যেহেতু ডিভিডেন্ড এন্টাইটেল হয়েছেন।
হয়তো আরো 2-1 দিন পরে পাবেন ক্যাশ। তো এত জটিলতায় গেলাম না, মুদ্রা কথা একই এন্ট্রি। ইনভেস্টমেন্টটাকে ক্রেডিট হবে এখানে, আর এখানে ইনভেস্টমেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। শুরুতে 8 লাখ ছিল, লেজারটা করলে দেখবেন ক্যারিং ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওখানে ক্যারিং ভ্যালু ফিক্সড থাকে। হিস্টোরিক্যাল কস্ট মেথড, হিস্টোরিক্যাল কস্ট মেথড মানে আপনি যে কস্টে কিনছেন সারা জীবন ওইটাই দেখাবেন, আর ইনকামগুলোকে আলাদা আলাদা রিকগনাইজ করবেন ডিভিডেন্ড ইনকাম হিসেবে। আর এখানে এরকম সিস্টেম যে আপনার ভ্যালু চেঞ্জ করতে হবে, ক্যারিং ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ইনভেস্টমেন্টকে ডেবিট হবে, আবার ইনভেস্টমেন্ট ডেবিট হবে, আবার টাকা আসলে ইনভেস্টমেন্ট রিলিজ হয়ে যাবে। তাহলে এখানে ক্যারিং ভ্যালু কত? 31 মার্চে এসে দেখেন ক্যারিং ভ্যালু আপনার চেঞ্জ হয়ে গেল। এখানেই ক্যারিং ভ্যালু চেঞ্জ হয়ে 8,40,000। তাহলে ইকুইটি মেথডে আমার কি বলছে বইয়ে? বইয়ে বলছে ক্যারিং ভ্যালু দেখাতে। It is initially recognized at cost and their carrying amount is then increased or decreased by the investor shares in the post-acquisition change in the associate's net asset, retained profit, less dividend, and any impairment loss. যদি impairment loss থাকে, বলছে investor shares of acquisition, profit or loss, and other comprehensive income of the associate should be recognized as separate line items in the investor's consolidated statement of profit or loss. Equity method versus consolidation of a subsidiary, দুটা মধ্যে পার্থক্য কি? Some of the mechanics of consolidation are also applied to equity accounting. So, unrealized profit and losses on transactions between the investor and the associate should be eliminated. এখানেও যদি থাকে নিজেদের মধ্যে ট্রানজাকশন এলিমিনেট হয়ে যাবে। Unrealized loss may indicate impairment of the transferred asset. There are provisions as to reporting dates, adjustment for material transactions when the dates do not coincide, and uniform accounting policies which are the same as those for subsidiaries. Recognition of a share of an associate's losses should only result in the investor's interest being written down below. আপনারা একটু পড়বেন। Initially, the investor's interest in the associate is shown in the statement of financial position as single line with in non-current asset. No separate goodwill is recognized. যেমন আমরা কিন্তু কনসলিডেশনে গুডউইল রিকগনাইজ করছি, এখানে কিন্তু গুডউইল রিকগনাইজ করা যাবে না। In respect of an associate, any goodwill is subsumed within the investment in associate initially measured at cost. The whole of the investor's interest in the associate is subject to an impairment review if there is an indicator of the impairment. The investor's interest in the associate profit for the year less an impairment loss arising in the year is recognized in the consolidated statement of profit or loss. Also, investor's separate financial statement. Under 27, the investment in associate is carried in the parent's separate statement of financial position at cost. তারপরে বলছে in accordance with the IFRS 9, see chapter 8, using the equity method as described in IAS 28. If the investment is carried at cost, the only income included in the investor's individual statement of profit or loss in the amount of dividend received from the associate. যদি ডিভিডেন্ড রিসিভ পাই তাহলে সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্টে কস্ট মেথডে যে এন্ট্রি হয় সেটাই হবে, কিন্তু কনসলিডেশন না হলে ইকুইটি মেথড করার দরকার নাই। ইউ শুড অ্যাজিউম দ্যাট an investment is carried at cost in the separate financial statement unless it is clearly stated otherwise. অনেক সময় অনেকে করে ফেলে, সেটা যদি বলা থাকে সেটা কারেকশন করতে হবে। দেখেন এটা কিন্তু গ্রুপের বাইরে রাখছে, পি এবং এস ইজ এ গ্রুপ 80%, এটাকে কিন্তু গ্রুপের বাইরে 40% নিয়ে আসছে এখানে এ। এটা ইট ইজ নট এ পার্ট অফ গ্রুপ, যে কথাটা আগে বলছি। ট্রিটমেন্ট ইন কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং পলিসি প্রিন্সিপালস।
An investment in an associate should be accounted for in the consolidated financial statements using the equity method of accounting. This method reflects the substance of the relationship between the entities rather than their legal form. ওই যে আমরা সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট এবং সাবস্টেন্স ওভার ফর্ম, এখানেও একই কথা। The group share of the associates' profit, asset and liabilities should be included in the consolidated financial statement rather than the cost of the investment and dividend income received. তাহলে এই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপলসটা হচ্ছে ওই সাবস্টেন্স ওভার ফর্ম, একই কথা। কিন্তু অনেক সময় এই কোশ্চেনগুলো করলে আপনারা বলতে পারেন না, এবং দেখা যায় পরীক্ষার খাতায় সিম্পল কোশ্চেনটা আপনি লিখতে পারেন না, খালি রেখে আসেন। যখন দেখবে যে আপনি অঙ্কটা করছেন, অঙ্কটা পারছেন, কিন্তু এটার উত্তর লিখতে পারেন নাই, তার মানে কি? মানে আপনি থিওরিটিক্যালি না, নলেজই নাই আপনার, তাহলে অঙ্কটা করলেন কিভাবে? হয়তো বা কারোরটা দেখা করছেন, পুরা নাম্বার জিরো করে দিবেন। এখানে কৈফিয়ত দেওয়ার কিছু নাই। এটা তো একাডেমিক পরীক্ষা না যে ওই কোশ্চেন নাম্বার আপনাকে দিতেই হবে। জাস্টিফিকেশন নাই, হয়তো বা দিয়ে দিচ্ছে 2 মার্কস। হোয়াট আর দ্য প্রিন্সিপালস, what are the principles of account what are the accounting principles for for investment in associate as equity method? তখন আপনার কি হবে? ইকুইটি মেথডে কেন রেকর্ড করা হবে, প্রিন্সিপালসটা কি, দিতে পারলেন না অ্যান্সারটা, কিন্তু অঙ্কের মধ্যে আবার ঠিকই আপনি করে ফেলছেন। আপনি ওইটা খালি লিখছেন, আবার অঙ্কটাও করে ফেলছেন। আপনার এগুলোর ক্ষেত্রে জাজমেন্টাল ইস্যু হয়তো আপনাকে তখন নাম্বার দিবেন। আবার ভুল লিখছেন, তাহলে অঙ্ক ঠিক আছে, তাও নাম্বার জিরো। The interest in associate should be presented as a single line describing investment in associate within non-current asset. বারবার কিন্তু বলতেছে হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপাল। দেখেন, it should initially be recognized at cost and subsequently adjusted in each period for the group share of the post-acquisition change in net asset, that is post-acquisition profit and other comprehensive income যদি থাকে। The group share of the associate post-acquisition retained earnings and other reserves, the asset and liabilities of the associate are not included on a line-by-line basis. কনসলিডেটেড যেমন লাইন বাই লাইন বাই হয়, এখানে লাইন বাই লাইন হবে না। এখানে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিয়েছে, এবার এটা বোঝার চেষ্টা করি আমরা। আর আমরা ওই কোশ্চেনটা সলিউশন করব যে কোশ্চেনটা আমরা রেখে দিয়েছিলাম হাতে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে। দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য অ্যাসোসিয়েট শুড বি ক্যালকুলেটেড এট ফলোস। বলছে অরিজিনাল কস্ট ইন পিস অ্যাকাউন্টস, অরিজিনাল কস্ট বসাইবেন। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন চেঞ্জ ইন নেট অ্যাসেট, তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশনের নেট অ্যাসেট কত আপনার কনসলিডেশন অ্যাডজাস্টমেন্ট যদি থাকে ইলিমিনেশন টেলিভিশন করার পরে, লেস ডিভিডেন্ড পেড ফ্রম অ্যাসোসিয়েট টু প্যারেন্ট, যদি অ্যাসোসিয়েটকে থেকে প্যারেন্টের কাছে কোনো ডিভিডেন্ড দিয়ে থাকে, লেস ইম্পেয়ারমেন্ট লসেস টু ডেট ক্যারিং অ্যামাউন্ট। এবার বলছে নোট, ইফ দ্য ইনভেস্টর হ্যাজ প্রোভাইডেড এনি লং টার্ম লোনস টু দ্য অ্যাসোসিয়েট which are not expected to be repaid in the foreseeable future, these should be included as part of the investment in associate. দেখছেন, যদি লোনও দিয়ে থাকে, যদি এটা ফোরসিয়েবল ফিউচার বলতে কতদিন বোঝায়? 12 মাসের বেশি, 1 বছরের বেশি। ফোরসিয়েবল ফিউচার লং টার্ম স্যার অনির্দিষ্ট, বোঝায়। অনির্দিষ্টকাল বোঝায়। নির্দিষ্ট লং টার্ম। কি বলছে পড়েন, ইফ দ্য ইনভেস্টর হ্যাজ প্রোভাইডেড এনি লং টার্ম লোন টু দ্য অ্যাসোসিয়েট। মনে করেন কি করছে, প্যারেন্ট তার অ্যাসোসিয়েটকে 10 লাখ টাকা লোন দিয়ে দিছে, বলছে হুইচ আর নট এক্সপেক্টেড টু বি রিপেড ইন দ্য ফোরসিয়েবল ফিউচার, দিস শুড বি ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য অ্যাসোসিয়েট। এটার মানে কি? ফেরত দেওয়ার ইনটেনশন না থাকলে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে হবে। তাইলে ফোরসিয়েবল ফিউচার মানেটা কি? স্যার যতটুক পর্যন্ত ফরকাস্ট করা যায়। হয় নাই, হয় নাই। আমরা গোয়িং কনসার্ট ডিক্লারেশন নেই না, সেটা তো 12 মাস পর্যন্ত ফোরসেবল ফিউচারটা দেখতে হবে। তাহলে ফোরসিয়েবল ফিউচার বলতে রিপোর্টিং ডেট প্লাস নেক্সট ইয়ার অনলি।
অর্থাৎ নেক্সট 12 মান্থ অ্যাটলিস্ট, কারণ নেক্সট 12 মান্থ থেকে আমি আমার ফোরসেবল ফিউচার মানে ইমিডিয়েট ফিউচার, নট সো লং ডিস্টেন্স, লং ফিউচার না, ইমিডিয়েট ফিউচার বলতে আমি এই পিরিয়ড শেষ করলাম ঠিক পরের পিরিয়ডটা। তাহলে যদি বলে যে আমি পরের পিরিয়ডে লোনটা দিতে পারবো, তাহলে লোন হিসাবে থাকবে। আর যদি বলে না আমার পরের পিরিয়ডে লোন দিতে পারবো না, তাহলে কি করব? তাহলে স্যার ইনভেস্টমেন্ট হিসেবে রেকর্ড ইনভেস্টমেন্টের করবো, পার্টে অ্যাসেট। যোগ হবে। এই কথাটাই এখানে বলছে। মোটা দাগে কথাগুলো বলছে, পড়েন একটু আপনারা। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বই পড়েন না। The investment in the associate is initially recognized at cost. 1000 times বলা হয়ে গেছে এই কথা। This replaces the investor's share of the fair value of the net asset acquired plus goodwill arising on acquisition. This goodwill is not separately calculated or presented. Goodwill আপনি ক্যালকুলেশন করবেন, কিন্তু আলাদা ক্যালকুলেশন হবে না, আলাদা সেপারেট ডিসক্লোজার হবে না। আমরা যেটা কনসলিডেশন করার সময় সাবসিডির সাথে করছি। But instead is included, ধরে নেওয়া হবে এটা ইনক্লুড করা আছে as part of the carrying amount of the investment. If on the initial investment the fair value of the net asset of the associate exceeds the carrying amount, the original cost of the investment will effectively have included a fair value uplift. আমরা যে ফেয়ার ভ্যালু আপলিফট করছি না কনসলিডেশনের সময় সাবসিডিয়ারির, তো এখানেও ফেয়ার ভ্যালু আপলিফট থাকলে অ্যাডজাস্টমেন্ট আমি পাবো। ও 60% পাবে, আমি 40% পাবো। আমরা তখন গুডউইল ক্যালকুলেশনের সময় আমরা বলছিলাম নন কন্ট্রোলিং এর কি করছি, ফেয়ার ভ্যালু নিছি না? জি স্যার। আমি তো এখন নন কন্ট্রোলিং এ আছি, তাই না? ও যদি 60% হয় তাহলে আমি 40%, তো আমি নন কন্ট্রোলিং। এখন আমার নন কন্ট্রোলিং এর সময় আমিও ফেয়ার ভ্যালু কনসিডার করবো। এটাই মানে এখন কয়েনের অপোজিট সাইড। The additional charge for the year is deducted from the share of associates profit or loss recognized in the consolidated statement of profit or loss. The cumulative additional depreciation is deducted from the carrying amount of the investment in associate in the যা কিছু হয় ওই ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কে ডেবিট ক্রেডিট করে করে আমি করব। Impairment loss. Impairment tests are performed in relation to the investment as a whole. If the investment has suffered an impairment, it should be written down to its recoverable amount. Impairment test আমি কিভাবে করব? নিচে একটা एग्जांपल দিছে, পড়েন। The P Limited acquired 30% of the ordinary share capital of A Limited on 1st January এত 2,75,000. At the date, A Limited had retained earnings of টাকা 468. The fair value of its net asset was the same as the carrying amount, apart from a building which had a fair value of taka 725,000 and a carrying amount only 500,000. The building had a remaining useful life is 30 years. At January 1st, no fair value adjustment has been made in the books of A Limited. কারণ A Limited এর দরকার নাই তো তার P Limited এর P Limited কিনবে না কে কিনবে শেয়ার, তার ওটা নিয়ে মাথা ব্যথা নাই। শেয়ার তো ট্রান্সফার হবে, অ্যাকাউন্টস তো ট্রান্সফার হবে না। শেয়ার ট্রান্সফারের সাথে তো অ্যাকাউন্টস রেকর্ডিং এর কোনো চেঞ্জ আসবে না। At 31st December, A Limited had retained earnings of টাকা এত। This was substantially below expectation and P Limited intends to recognize an impairment loss of টাকা 50,000 against the value of its investment in A Limited. And সে বলে দিছে ফিগারে এত টাকা ইম্পেয়ারমেন্ট করো, তাহলে তো বেশ ইজি হয়ে গেল। Also calculate the carrying amount of the investment in associate for inclusion in the financial statement of P Limited on 31st December. কি হবে সলিউশন? দেখেন সলিউশনটা বুঝেন কিনা সেটাও একটা বড় কথা। কস্ট অফ ইনভেস্টমেন্ট 275, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন ইনক্রিজ ইন নেট অ্যাসেট, তাহলে 521 শুরুতে ছিল, বছরের 521 468 বলে দিছে তো কোশ্চেনে, এখানে বলে দিছে A Limited had retained earnings of টাকা এত on 1st January, আর শেষে এসে কত হয়েছে সেটাও বলে দিছে। এই যে at 31st December রিটেন আর্নিং এর ভ্যালু 521, তাহলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট করছে কত 521 মাইনাস 468 ডিউরিং দ্য ইয়ার প্রফিট আর তার 30% নিছে। তাহলে আমরা তো ওই যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট করছি 2,75,000, তার সাথে আবার প্রফিটটা আসলো 30% 15,000, আবার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, তাহলে এটাও ডেবিট এটাও ডেবিট যোগ হলো। আর এখানে
যেহেতু আপলিফট আছে ভ্যালু, শেয়ার অফ এডিশনাল ডেপ্রিসিয়েশন অন ফেয়ার ভ্যালু আপলিফট, তাহলে ফেয়ার ভ্যালু কত আপলিফট হয়েছে? 7,25,000 মাইনাস 5,00,000, তাইলে কত হবে? বেশ। 7,25,000 5,00,000 ডিভাইডেড বাই 30। স্যার আপলিফটে বলতে কি বোঝানো হয়েছে এখানে স্যার? ফিউচার ভ্যালু আপলিফট, ফিউচার ভ্যালু না তো, ফেয়ার ভ্যালু। সরি ফেয়ার ভ্যালু আপলিফট বলতে কি বোঝানো হয়েছে স্যার? এই যে এখানে বলে দিছে না, দ্য ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট ওয়াজ দ্য সেম, বলছে যে ফেয়ার ভ্যালুটা সেম ছিল অ্যাজ দ্য ক্যারিং অ্যামাউন্ট অ্যাপার্ট ফ্রম এ বিল্ডিং। নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু ঠিক আছে, একটা বিল্ডিং কারেন্ট নন কারেন্ট অ্যাসেটের ফেয়ার ভ্যালু হচ্ছে 7,25,000, যার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 5,00,000, তাহলে 7,25,000 মাইনাস 5, 7,25,000 মাইনাস 5,00,000, তাহলে 2,25,000 টাকা ফেয়ার ভ্যালু বেশি। তাহলে 2,25,000 টাকা বিল্ডিং এর ভ্যালু বেশি বলতেছে। কিনছে কবে? 5 জানুয়ারি 2008-এ কিনছে, তাহলে 31 ডিসেম্বরে এসে 1 বছর, তাই না? বলছে এটা 5 জানুয়ারি 2008-এ আরো 30 বছর আপনার হবে, এই মেয়াদ আছে। তাহলে আমরা কিনছি 5 জানুয়ারি 2008-এ, তাহলে 8 1 বছর গেল, 9 1 বছর গেল। এটা কিন্তু 9-এর অ্যাকাউন্টস করতেছে না, 8-এর ডিসেম্বর না, 9-এর ডিসেম্বর। এগুলা কিন্তু মারপেচ আছে। যতবার এই ক্যারিং ভ্যালু করবেন ততবারই এইভাবে একই সিস্টেমে হবে, যে 2 দিয়ে হয়েছে গুণটা, খেয়াল করছেন? 2 বছর। ডেপ্রিসিয়েশনটা 2 দিয়ে করছে, হ্যাঁ 30 দিয়ে ভাগ হয়েছে, 30 বছর আছে লাইফ, 30% আমার সমান, আমার পার্সেন্টেজটা আমি নেব। তাহলে 4,500 টাকা ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেহেতু ফেয়ার ভ্যালুটা বেশি ওখানে। ইম্পেয়ারমেন্ট লস ওই যে বলে দিছে 50,000, তাহলে ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাজ অন 31 ডিসেম্বর 2009 হবে 2,34,400। বুঝছেন আপনারা? স্যার যদি বুঝে থাকেন তাহলে আমরা দেখি, কোশ্চেনটা তো থাকার কথা আমার কাছে, তাহলে এই কোশ্চেনটা সলিউশন করেন তো দেখি এবার। ওই কোশ্চেনটা ওই যে on 5 January 2023, Pharma Life purchased 30% of the ordinary shares in Minerals Limited for cash immediately 2,41,000, which gave Pharma Life significant influence. দেখছেন পার্সেন্টেজ বলে নাই, কিন্তু বলে দিছে আদারওয়াইজ ওভার মিনারেলস লিমিটেড at the date, এখানে পার্সেন্টেজ নাই। A property owned by Minerals Limited had a fair value of টাকা 100,000 in excess of its carrying amount. The property had a remaining useful life of 20 years on 1 January 2023. কিন্তু 1 বছর। Minerals Limited made a profit 1,13,600 in the year 31st December 2023 and paid an interim dividend of টাকা 40,000 on 1st November 2023 to its shareholders. Pharma Limited debited its share of dividend received to cash and credit to investment. দেখি পারেন কিনা। এই অঙ্কটা তো আমরা বলছিলাম পরে করব, বাকি অংশ আজকে সেই জায়গায় আসছি। আমরা তো ফার্মা লিমিটেডের ইয়েটা আমরা করে ফেলছি। ফার্মা লাইফ পারচেজ সাবসিডিয়ারি কোম্পানি পিওর কেমিক্যাল, ওটা তো আমরা ওদিন করে ফেলছি। অলসো মেড এ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন মিনারেলস লিমিটেড ডিউরিং দ্য ইয়ার হুইচ হ্যাজ বিকাম অ্যান অ্যাসোসিয়েট অফ দ্য ফার্মা লিমিটেড। দ্য ফিনান্সিয়াল পজিশন অফ ফার্মা লাইফ এন্ড পিওর কেমিক্যালস আর শোন বিলো। বলে দিছে এই যে ইনভেস্টমেন্টের ভিতরে কত টাকা আছে সেটাও বলে দিছে সে। পারবেন করতে? কেউ কথা বলতেছে না, আশ্চর্য লাগে।
স্যার ট্রাই করি স্যার। তা ট্রাই করেন, নেন ট্রাই করেন, এটা তো ভালো কথা বলছেন। না পারলে তো আমি আসি। জি স্যার। এই যে এইখানে ড্রাফ দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করতে হবে না? তাই কনসলিডেশন করলে যদি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট থাকে তাকে ইকুইটি মেথডে করতে হবে। ফর্মুলা তো ওখানে দেওয়া আছে বইয়ে, তাহলে ফর্মুলাটা আগে লিখে নেন। ফর্মুলাটা লেখাও যদি করতে পারেন তাও তো ভালো। নেন লিখেন, ভেরি ইজি তো। সবাই এটা করেন এক্সেল শিট বের করে, যারা যারা অনলাইনে কম্পিউটারে ক্লাস করতেছেন বা হাতের কাছে ল্যাপটপ নিয়ে, আর যারা মোবাইলে করতেছেন তারা খাতা কলম কাগজ নেন, অথবা মোবাইলেও নোটপ্যাড দিয়ে এক্সেল শিট আছে, করা যায়, ট্রাই করে। লিখছেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন? দিস ইজ স্ক্রিনশট দিয়ে কোশ্চেনটা, ইয়া সলিউশনটা দেখেন, আপনাদের চ্যাট বক্সে দেওয়া আছে। আর কোশ্চেনটা এখানে থাকলো ওপেন। এখন আপনারা করতে পারেন কিনা দেখেন, নিজেরা যদি চেষ্টা করেন পারবেন, আর নাহলে কোশ্চেনও ডাউনলোড করে নিতে পারেন। দুইটা পেজ তো, দুইটা পেজ হইলে দুই পেজ তো দেখা যায় একসাথে, কেমনে জানি করে। ভিউটা কিভাবে করতে পারে? কোশ্চেন দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে? করতেছেন? স্যার পুরোটা করবো নাকি শুধু ইনভেস্টমেন্টের পার্টটা না শুধু? শুধু ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটটা করবেন, পুরোটা তো আমরা ওই ক্লাসে করছি, শুধু ওইটুকুই তো বাকি ছিল। ওইটুকু ভ্যালু করে বসাই দিলে তো আমাদের ওইটা মিলে যাবে এসে। এই যে এখানে তো বলা আছে যে 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পুরাই, সব তথ্য দেওয়া আছে এখানে। সবই বলা আছে, সুন্দর করে করে ফেলেন। ফর্মুলাও তো দিয়ে দিলাম।
স্যার এটা 2,61,580। এস স্যার 2,61,580 আসতেছে স্যার। ঠিক আছে, আরো কেউ করুক। আপনি কি ল্যাপটপে করছেন? না স্যার, খাতালে। খাতাই স্যার আমিও। হুম, খাতায় করছেন? জি স্যার। স্যার। তাইলে ছবি উঠায় দেন, দেখি কি করছেন। আর কেউ করছেন? %30 বলেই দিছে। ফর ক্যাশ অফ বিডিটি 2,41,000 টাকা। তাহলে এখানে এন্ট্রি গুলো করলেও কিন্তু মিলে যাবে। আসে নাই। Calculation of carrying amount of investment in associate as follows. Original cost আমাদের কোম্পানির নামটা কি ছিল? ফার্মা লাইফ। দিছেন তো দেখি আপনি। হুম, তবে কি দিল? ও, অরিজিনাল কস্ট ইন দ্য বুকস অফ ফার্মা লাইফ কত আছে? 2,41,000। এই যে 2,41,000 ফর ক্যাশ। তারপরে কি আছে? শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট।
Share of post acquisition change in net asset after consolidation adjustment. তো এখানে কোনো এলিমিনেশন আর নাই, কিছু নাই, তো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নাই। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন চেঞ্জ কত? পোস্ট অ্যাকুইজিশন চেঞ্জটা কি করছেন? স্যার প্রফিট 1,13,600 30% দিয়ে গুণ দিচ্ছি। প্রফিট হচ্ছে স্যার 1,13,600 এর 30%। Mineral Limited had a profit BDT 1,13,600 in the year ended 31st December, তাই না? আর কিংসফ 1 তারিখে, তাহলে ওই বছরেরই ঘটনা। and paid an interim dividend of 40,000 on 1st November 2023 to its shareholders. তাহলে প্রফিট করছে কত? 1,13,600। আমি আগে প্রফিটটা নিব। বলছে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন চেঞ্জ ইন নেট অ্যাসেট। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা কিন্তু চেঞ্জটা না নিয়ে আমরা একটু চালাকি করে এটা নিব, ভালো হবে, বুঝতে সুবিধা হবে। প্রফিট তো কত? ফিগারটা ছিল কত? 1,13,600 1,13,600 ইন্টু 30%। 30%, তাহলে 1,13,600 ইন্টু 30%। এটা ভুল কেন? 1,00,000 ভুল হয়েছে। মাঝে একটা পার্সেন্টেজ পড়েছে। তাহলে এটা আমাদের প্রফিটের অংশ পাইলাম। এখানে বলছে যে and paid an interim dividend 40,000। এখানে একটা হিন্টস আমাদের পাই, এই যে রিটেন আর্নিংস আছে, কার কার দেওয়া আছে দেখেন, ওর কোনো হিসাব আমাদের কাছে নাই। এই যে আছে হচ্ছে ফার্মা লাইফ প্যারেন্ট কোম্পানি আর পিওর কেমিক্যাল সাবসিডিয়ারির ব্যালেন্স শিট দেওয়া আছে, ওর কিন্তু কোনো কিছু দেওয়া নাই। ওই তথ্যগুলো ছাড়া আর কোনো জায়গায় তথ্য নাই, এই তথ্যের ভিত্তিতে আমাকে করতে হবে। তো ক্যালকুলেশন ক্যারিং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, আমার শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 1,13,600, তাই না? তো ইন্টু 30%, তাহলে আমি যেটা খুঁজতেছিলাম 1 জানুয়ারি 2023, এই উপরে কোনো তথ্য নাই, তথ্য এখান থেকেই নিতে হবে। এরপরে বলছে পেড ইন্টারিম ডিভিডেন্ড 40,000, না বলছে ফার্মা লাইফ ডেবিটেড ইট শেয়ার অফ ডিভিডেন্ড রিসিভড টু ক্যাশ অ্যান্ড ক্রেডিট ইট টু ইনভেস্টমেন্ট। ওই যে ডিভিডেন্ড যখন পাইছে ক্যাশ ডেবিট করে ইনভেস্টমেন্ট ক্রেডিট করছে। তাহলে দেখেন ওখানে সে ইনভেস্টমেন্ট কত আছে, তার 15,49,000 ছিল, মনে আছে? এই 15,49,000-এর মধ্যে সে কিন্তু এইখানে কিনছে কত টাকা? 2,41,000। বলছে যে না,
ফার্মা লাইফ পারচেজ 80% অর্ডিনারি শেয়ার অফ পিওর কেমিক্যাল, এটা তো আগে দুইটা মিলে এখানে যে তার ব্যালেন্স শিটে যে ইনভেস্টমেন্টটা আছে এই যে 15,49,00,000, এটা কিন্তু দুইটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট, ফার্মা লাইফেও আছে, ফার্মা লাইফ পিওর কেমিক্যালেরটাও আছে, আবার অ্যাসোসিয়েটটাও আছে, দুইটা মিলে তো। তবে এখান থেকে ওই যে ডিভিডেন্ডের ভাগটা সে মাইনাস করে দিছে, এটা বলছে 40,000-এর 30%, 12,000 টাকা। তাহলে আমরা একটু জাস্টিফাই করার জন্য বলছে যে দ্য কনসিডারেশন মেড আপ অফ ক্যাশ 13 লাখ and paid on 1 July 2023 and a further cash payment BDT 2,94,000 deferred until 1 July 2024, এটা তো ডেফার্ড হয়ে গেছে, আমরা তো জানি। No accounting entries was made in respect of the deferred cash payment, এই আমাদের ডেফার্ড এন্ট্রি যেহেতু হয় নাই তাহলে মাথা কামার দরকার নাই, তাহলে ওখানে 13 লাখ টাকা হচ্ছে পিওর কেমিক্যালের, তাহলে 15,49,00,000, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু শুনিন কত, একটু ওয়ার্কিং করে আসি। Total investment shown in financial position of কি জানি ফার্মা লিমিটেড, ফার্মা লাইফ as on 31st December 2023 কত 15,49,00,000, তাই না? এটা কিন্তু চেক করতে হবে, লেস কি হবে consideration of pure chemicals, কি pure chemicals না এটা pure chemicals, a consideration of pure chemicals as subsidiary কত আছে 13 লাখ। তাহলে এখানে নেট বা ক্যারিং অ্যামাউন্ট, এটা করার কথা না, কিন্তু সে ডিভিডেন্ড ইনকাম হিসাবে রিকগনাইজ না করে কি করছে ইনভেস্টমেন্টে ক্রেডিট করে ফেলছে, আগে ইকুইটি মেথডে এন্ট্রি দিয়ে দিচ্ছে, কথা বুঝছেন? কিন্তু কথা ছিল কস্ট মেথডে থাকবে, ইকুইটি মেথডে আমরা নিব, সে আগেই ইকুইটি মেথডে এন্ট্রি করে ফেলছে। এই জিনিসটা ধরার জন্যই ক্যারিং অ্যামাউন্ট কত 2,49,000 ক্যারিং অ্যামাউন্ট অফ মিনারেলস না স্যার 2,49,000 অ্যাজ অ্যাসোসিয়েট, তাহলে 2,49,000, তাহলে সে কি করছে, হ্যাঁ তার তো অরিজিনাল কস্ট ছিল 2,41,000, তাই না? তাহলে অরিজিনাল কস্ট কত 8,000 টাকা বিক্রম 2,41,000 না, আর সে ডিভিডেন্ড কত পাইছে 12,000। সরি, তাহলে 12,000 সে বলছে ক্রেডিট করছে ইনভেস্টমেন্টকে, তাই না? ডিভিডেন্ড পাইছে কত 12,000, 40,000 ইন্টু 30%, তাহলে ডিভিডেন্ড তাহলে তার হওয়ার কথা কত, সরি মাইনাস করছে বলছে, তাহলে হওয়ার কথা 2,29,000, তাইলে তাহলে ডিফারেন্স কত
2,49,000 মাইনাস 2,29,000 এটা করতে পারলো 20,000। হুম, এখানে তো দুইটা কোম্পানির কথাই বলছে, আগেরটা তো সে ফেসাইল করে দিছে। স্যার অন্য ইনভেস্ট বিনা এস্টিমেটেড মেড প্রফিট অফ এত। হুম, অন্য ইনভেস্টমেন্ট তো এখানে আলাদা হেড করছে কি? ক্রেডিট টু ইট ইনভেস্টমেন্ট। এইখানে যে ফেয়ার ভ্যালু আছে 1,00,000, এই যে 1,00,000, হ্যাঁ, নেট এসেটের কথা বলে নাই তো। বলছে 1 জানুয়ারিতে ফার্মা লিমিটেড পারচেজ করছে ওরেল মিনারেল লিমিটেড ফর ক্যাশ 2,41,000 which gave Pharma Life significant influence Minerals Limited. At that date, a property owned by Minerals Limited had a fair value of BDT 1,00,000 in excess of its carrying amount. স্যার মানে অন্য 1,00,000 টাকা শুধু ওইটার ক্যারিং অ্যামাউন্ট, ফেয়ার ভ্যালুটা বেশি। তাহলে আমরা যদি ওইভাবে করি দেখেন কি দাঁড়ায়, আরো কাজ বাকি আছে না। এইখানে ডিভিডেন্ড কি আমাদের ফর্মুলায় কি আছে? Dividend paid from associate to parent. Parent. Dividend paid from associate to parent. হ্যাঁ, dividend paid from associate to parent কত? 12,000। 40,000 ইন্টু 30%। এটা তাহলে এটা যোগ হবে, এটা বিয়োগ হবে। আমাদের ইম্পেয়ারমেন্ট লস নাই। স্যার ফেয়ার ভ্যালু আছে, ফেয়ার ভ্যালু ডাউট। ইম্পেয়ারমেন্ট লস আছে না স্যার। আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট হবে না? ওই জি, যে পরের অঙ্কটা ফেয়ার যখন ভ্যালু করলাম, অ্যাডজাস্টমেন্ট হবে। জি স্যার। ওই জন্যই অঙ্কটা আমি একটু দেখাইছিলাম। এই ফর্মুলাটা, এই যে শেয়ার অফ এডিশনাল ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু ডিভিডেন্ডের আগেই যাবে। আর এখানে ডিভিডেন্ডটা যেহেতু আগে দিয়েছে আমরা আগে রাখলাম আর কি, এই জন্য। আদারওয়াইজ আগে দিন। শেয়ার অফ এডিশনাল ডেপ্রিসিয়েশন অন ফেয়ার ভ্যালু আপলিফট, সেটা কত হবে? ওই 1,00,000 টাকা 1,00,000 টাকা 20 বছরের ডিভাইডেড বাই 20। 20, তারপরে ইন্টু into 30%। 1. 1 লাগবে না তো, আর লাগবে 1? না স্যার। তাহলে 1,00,000 ইন্টু 30%, সরি 1,00,000 ডিভাইডেড বাই 20 ইন্টু 30%, অল্প টাকাই হবে। 1500 টাকা। 1500 টাকা, ঠিক আছে। ইম্পেয়ারমেন্ট লস টু ডেট নাই, 0। তাহলে আমাদের ক্যারিং অ্যামাউন্ট কত আসছে? এটা যোগ এটা মাইনাস ডিভিডেন্ড পেড মাইনাস ডেপ্রিসিয়েশন নাকি ইম্পেয়ারমেন্ট লস মাইনাস ইম্পেয়ারমেন্ট লস ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট 2,61,000। আপনারা যেটা করছেন মিলছে না? জি স্যার। জি স্যার। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট 2,61,500। এটা আমরা
ব্ল্যাক এন্ড হোয়াইট পাইলাম, কনক্লুশন করবেন না, অনেকগুলা কোশ্চেন রয়ে গেছে। এখানে তো মিলতেছে না, এখানে কিন্তু 20,000 টাকা বেশি আছে ইনভেস্টমেন্টের ভ্যালু। আর এটা তো অন্য ইনভেস্টমেন্ট হতে পারে, যে কারেক্ট, সাবস আরো তার ইনভেস্টমেন্ট হইতে পারে যারা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট না, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি না। তাহলে অ্যাসেট অ্যাক্রিডিটেশন ফর হেলথ, ওই যে আরেকটা স্কেলের বিলও আছে, ওইটা হইতে পারে, এই যে এটা বিলো 20%। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাসেট হেল্প ফর অ্যাক্রিয়েশন অফ ওয়েলথ, এটা হইতে পারে, যেহেতু কোশ্চেনে নাই, হিন্টস পাচ্ছি না, তাহলে আমরা এটাই ধরে নিব সহজটা। আর যদি কোশ্চেনে বলে দিত যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাইলে আমার এটা করতে হইতো। তাইলে আমরা এখানে একটা নোট দিয়ে দিব, assume that কি ফার্মা লাইফ have investment as asset help for creation, এটা দিতে হবে। হ্যাঁ, ওই যে কথাটা বলছিলাম, asset help for creation of wealth, এটাই দিয়ে দিই। ইনভেস্টমেন্ট আমার এই 20,000 ব্যালেন্স শিটে শো হবে। এই 20,000 ব্যালেন্স শিটে, কনসলিডেটেড ব্যালেন্স শিটে থাইকে যাবে। ডিফারেন্স shall be shown in consolidated statement of financial position of লাগবে না পজিশন, হ্যাঁ, এটা শো হবে 20,000। আদারওয়াইজ কিন্তু এটা এলিমিনেশন হয়ে যেত। হ্যাঁ, এটা সহজ পদ্ধতি। আর যদি আমরা ধরতে চাই, অনেক কিছু ধরতে পারবো, বাট এত জটিল জিনিস আনার দরকার নেই, এটা দিলেও কোশ্চেনের সলিউশন হবে। তো এখানে কি আপনাদের আর কোনো আছে, বক্তব্য আছে? এটা আমরা করছিলাম কোথায় অঙ্কটা, এটাই মনে হয় না, এই যে ডেফার্ড পেমেন্ট। তাহলে ইকুইটি মেথডটা তো আমরা করি নাই, এইখানে ইকুইটি মেথডটা নিয়ে আসবো আজকে। আজকে সলিউশনটা আমি কপি পেস্ট করে আবার করতে হবে। আগের কোশ্চেনের সলিউশন করে দিব। স্যার এখানে একটা কোশ্চেন, যে ওই যে 2,41,000 আমরা লিখলাম ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, প্রশ্নে কি স্যার বলছিল যে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে ইনভেস্টমেন্টটা হ্যাঁ, নাকি অ্যাডজাস্টমেন্টের আগেই কস্ট, কস্ট ভ্যালুতে? হুম, এই যে 2,41,000 যেটা, এই যে অরিজিনাল কস্টটা, আচ্ছা, এই যে অরিজিনাল কস্ট এখানেও নিছে, ওই যে 2,00,000 ইন দ্য বুকস অফ ফর্মুলা অরিজিনাল কস্ট, সে তো অরিজিনাল কস্টই লিখবে। না, ওই দিন যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটাকে আমি একটু কপি করে নিয়ে যাই। হ্যাঁ, আপনাদের সুবিধা হবে। এই অঙ্কটা তো আমরা ওই দিন করে বাকি রাখলাম, তাই না? নিয়ে যাই। Consolidation of financial position of Pharmalife PLC and its subsidiary Pure Chemicals Limited. ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের নাম হেডলাইনে যাবে না। হ্যাঁ, এই যে এখানে ইনভেস্টমেন্ট ইন মিনারেলস, ওই যে 13 লাখ মাইনাস করছি, এখানে আরেকটা জিনিস মাইনাস হবে। কি মাইনাস হবে? কত?
স্যার ওই যে 2,41,000 আর ডিভিডেন্ড। কোথায় ছিলাম? এখান থেকে কত মাইনাস হবে বলেন দেখি। স্যার ওই 2,41,000 আর ডিভিডেন্ড প্লাস। এই যে এখানে করলাম না উপরে হ্যাঁ এরিং ভ্যালুটা, হুম, এই যে এখানে 2,29,000, হ্যাঁ, জি স্যার। ক্লিয়ারলি লিখে দিবেন, যত লিখবেন তত সুবিধা, বুঝবে যে আপনি বুঝেন জিনিসগুলা। আপনি তো আর ওইখানে থাকবেন না, জিজ্ঞেস করবে কারে কত ভ্যালুটা। 2,29,000। তাহলে এখানে এই যে 20,000 থাইকা যাবে। তখন ইনভেস্টমেন্ট ইন মিনারেলস লিমিটেড আদার্স না হইয়া কি হবে, শব্দটা কি হবে মনে আছে? ইনভেস্টমেন্ট। একটু আগেই না লিখলাম, difference shall be shown in the consolidated statement of financial position. Assume that Pharma Life have investment assets held for acquisition of. আপনাদের কাছে কিন্তু এগুলোই আশা করবে, আর তেমন কি দিবেন আপনারা? এগুলা যদি ঠিকঠাক মতো লিখতে পারেন তাইলেই তো আপনি পারলেন। কিভাবে আসলো ক্যালকুলেশন গুলো দেখাই দিলাম, এই 20,000 থেকে যাবে। রিটেন্ড আর্নিংস আমরা কেন আসে নাই বলেন তো? লিঙ্কে ছিল, কপি পেস্ট করছি না। এই রিটেন্ড আর্নিংসটা নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা আসে নাই, আমরা নিয়ে আসি ওই ক্ষেত্র থেকে। এখানে রিটেন্ড না, সেটা নন কন্ট্রোলিং। এখানে কিন্তু রিটেন আর্নিংটা আবার নতুন করে করতে হবে, হ্যাঁ, একটা জিনিস তো যোগ হবে। স্যার রিটেন আর্নিংটা তো এই যে গ্রুপ রিটেন আর্নিং এর ক্যালকুলেশনের সাথেই যোগ করে দিতে হবে। রাইট, হুম, দেখেন কত ডিফারেন্স হয়। চাইলেন কোথায় মনে হয় ভ্যালু মিসিং হচ্ছে, নন কারেন্ট অ্যাসেট প্রপার্টি,
গুডউইলটা ছিল না, গুডউইল কই? এটাই তো ছিল না? আরেকটা আইটেম আসবে না? এই ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কত বললেন? $3,12,000 এখন বেশি। ইনভেস্টমেন্ট কোন ফিগার মিসিং হয়েছে, যে কপি পেস্ট করে আনছি তো, চেক করে দেখি, দেখা গেল কোনো লিঙ্ক ছুটে গেছে। গুডউইল 452, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট 261, 580, ঠিক আছে। ইনভেন্টরি 1841, ডেট ফাইন্যান্স 69, হ্যাঁ 12, শেয়ার প্রিমিয়াম 2, নন কন্ট্রোলিং 3,38,000, স্টেট আদার পেবল, ট্যাক্স পেবল, ডেফারটা আসে না, এই যে একটা না একটা তো মিসিং হয়েছে। দুইটা মিলে বাসায় করতে হবে আপনাদের। যখন আপনারা করবেন, আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি, বাট আপনারা ফ্রেশ করে আবার নতুন করে সুন্দর করবেন, তাহলে ভুল হবে না। কপি করতে তো ভ্যালু যায় না, আমি ভ্যালু পেজ দিলে হয়ে যেত। ওই লিঙ্কগুলো দিয়ে দিলাম। এখন 32,580 টাকার একটা ডিফারেন্স আসতেছে। হচ্ছে প্রফিট আর ওই যে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, মানে রিটার্ন আর্নিং এর সাথে যেটা অ্যাডজাস্ট করতে হবে সেটা ভ্যালু কত টাকা? 34,80 স্যার 34,080 আপনার হচ্ছে প্রফিট, অ্যাসোসিয়েটেড প্রফিট, আর ফেয়ার ভ্যালু 1,500 টাকা। মিলছে? এটা জি স্যার, মাইনাস করলে মিলে? জি। Good. 34,080 এই থেকে যে এখানে যে আমি একটু আগে বললাম না, রিটেন আর্নিংটা আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে। আমি এখান থেকে শুরু করি আর এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আগের রিটেন আর্নিং এর সাথে, আগের রিটেন আর্নিং ছিল 36,97,624। এইটার সাথে ওই প্রফিটের শেয়ার কত? 1,00,000 কত ছিল জানি? 13,600 না? 1,13,600। 600, এটা তো তার প্রফিট লাইন আইটেমে গিয়ে যোগ হবে, তাই না? আমরা কি ইনভেস্টমেন্ট ডেবিট করলাম না? ইনভেস্টমেন্ট ডেবিট হয়েছে, ক্রেডিট তো হয় নাই। ক্রেডিট কি আমরা আদার ইনকাম ক্রেডিট করলাম না? আমরা তো এখানে ইনকাম স্টেটমেন্ট করি নাই। ফলে আমাদের কি করতে হবে? রিটেন আর্নিং এর সাথে একটা ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, যেহেতু রিটেন আর্নিং এর কোনো জিএল আমরা পাবো না। এই জন্য এক্সট্রা এটাকে বলা হয় মেমোরেন্ডাম ওয়ার্কিং পেপার। হ্যাঁ, এগুলো আমাদের সিস্টেমে বুকস অফ অ্যাকাউন্টসে আমরা দিতে পারবো না, কিন্তু ওয়ার্কিং এক্সেল শিটে করে আমরা নোটসে দিতে পারবো। 1,13,600 30% এখান থেকে আসবে, দেন মাইনাস হয়ে যাবে ওই যে আবার 1,500 যে ডেপ্রিসিয়েশন আপলিফট, ওটা তো অ্যাডজাস্টমেন্ট, আমি ওটা নিতে পারবো না। তাহলে দেখেন এখানে কি আসে। $37,97,624 প্লাস কত ছিল? 1,13,600। একবারে দিদি ফর্মুলা, তাহলে বুঝতে সুবিধা হবে। 30% মাইনাস 1,500 মিলছে? এখন বলেন কে কে বুঝেন নাই? এই জিনিসগুলো কিন্তু বুঝার ব্যাপার।
ওই যে আমি যে জার্নাল এন্ট্রি দিলাম, প্রফিটের জন্য জার্নাল এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ডেবিট আর ইনভেস্টমেন্ট আর ইনকাম ক্রেডিট, কিন্তু এখানে ব্যালেন্স শিটে তো ইনকাম পাবো না, সো আমরা গ্রুপ রিটেন আর্নিংসে যোগ করব। আর এই যে ডেপ্রিসিয়েশন, এখানে যেহেতু প্রফিট ওভার স্টেটেড করা আছে, ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশনটা সে ধরে নাই, তাহলে ওই 1500 টাকা আমার পার্টের যে ডেপ্রিসিয়েশনটা পরে, আমি তো নন মাইনরিটি, তো ওই যেই একটু আগে আপলিফ্ট ভ্যালুটা অ্যাডজাস্টমেন্ট করছি ইনভেস্টমেন্টে, তখন আমি ঠিক সিমিলারলি ওই ইনভেস্টমেন্টকে ক্রেডিট করছি, ইনকামটা ডেবিট করব। তো ইনকামটা ডেবিট করলে এখন আমার রিটেন আর্নিংসটাকে ডেবিট করতে হবে, ইনকাম তো পাবো না। এই যে অটোমেটিকলি মিলে গেল। দেখেন আপনারা বুঝেন কিনা। স্যার আরেকটা, ওই যে প্রথমে যে জার্নালটা দেখাইছিলেন যে ডিভিডেন্ড রিসিভ করলে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, ডেবিটটা কি স্যার প্রফিট ডেবিট ছিল? ইনকাম কোথায় কোথায়? এই যে এটা ডিভিডেন্টের সময়, হ্যাঁ হ্যাঁ, ডিভিডেন্ড। এই যে ডিভিডেন্ড, ক্যাশ ব্যাংক ডেবিট বা ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ইনকাম, আর এখানে হচ্ছে ব্যাংক টু ইনভেস্টমেন্ট ইন এম লিমিটেড। ব্যাংক ডেবিট। স্যার ইনভেস্টমেন্ট থেকে ওই যে 13 লাখ টাকা 2,41,000 টাকা যে আমরা মাইনাস করলাম স্যার, এটা কি স্যার ওই 1 নম্বর নোটের যে 13 লক্ষ টাকা ওইটা স্যার? হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর নোটের 13 লাখ, ঠিক আছে, ইউর রাইট। আমরা যে ক্যালকুলেশন করলাম যে এই যে পরেরটা না, এটা না, এই যে বলেই দিতেছি, টোটাল জি ইনভেস্টমেন্ট স্যার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে 15,49,000, এর মধ্যে জি স্যার। কনসিডারেশন অফ পিওর কেমিক্যালের এস সাবসিডিয়ারি হিসেবে সে 13 লাখ দিছে, তাহলে তার বাকি থাকে কত? তাহলে মিনারেলের জন্য কি 2 লাখ? না, এইখানে দেখেন আমি 2,49,000, কিন্তু অরিজিনাল কস্ট কত? 2,41,000। ডিভিডেন্ড দিছে কত? সে বলছে ডিভিডেন্ড মাইনাস করছে, তাহলে তার 2,29,000। তাহলে এই 2,49,000 টাকা তার হচ্ছে মিনারেলের ক্যারিং অ্যামাউন্ট হওয়ার কথা তার ইনভেস্টমেন্টে, কিন্তু সে আছে 2,29,000-এ। তাহলে এখানে ক্যারিং অ্যামাউন্ট না লিখে এখানে কথাটা চেঞ্জ করে স্যার দিই, হ্যাঁ। এইখানে আপনার যদি প্রশ্নে বলা থাকতো যে ডিভিডেন্ডটা সে অ্যাডজাস্ট করে নাই, হুম আহ, তাহলে তো তখন ব্যালেন্স 41 না দিয়ে 29 ডিরেক্ট লেখা থাকতো, তাই না? না হুম স্যার, যদি বলা থাকে যে আমার ডিভিডেন্ড অ্যাডজাস্ট করে নাই, এইখানে যেমন বলছে যে ডিভিডেন্ডটা সে অ্যাডজাস্ট করছে, ওই জন্য আমরা কস্ট ভ্যালু থেকে। বলে দিছে তো, হ্যাঁ বলে দিছে, হ্যাঁ। না আচ্ছা বলে দিলে তো আমি কস্ট মেথডে যে ডিভিডেন্ড পাইছে ইনকামে রিটেন আর্নিং এ আছে ধরে নিতাম। আচ্ছা সে তো বলেই দিছে, এখানে একটা সুবিধা হয়েছে, কোশ্চেনে জটিল করে নাই, বলে দিছে। আজকে এই অঙ্কটা শেষ হলো আর কি, যেটা বাকি ছিল, বাকি অংশ আজকে করার কারণে অঙ্কটা আজকে আমরা পুরোটা শেষ করলাম। একটু দেখেন, বুঝার চেষ্টা করেন, আবার আপনারা নিজেরাও করেন। পুরো অঙ্কটা করলে আজকে আপনাদের পুরো চ্যাপ্টারের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 10টা মিনিট ব্রেক দেই, তারপর আবার শুরু করি। লাগতেছে